আমি আজকে মনে করতে চাই, স্মরণ করতে চাই, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঢাকা ২ আসনের জন্য যে উন্নয়ন চেয়েছি সেটাই তিনি দিয়েছেন এবং কোনো কিছুর মধ্যে আমাকে মানা করেননি। একটা ঘটনা আমার উল্লেখযোগ্য, সেটা হলো একনেকের মিটিংয়ে অর্থমন্ত্রী জনাব সাইবুর রহমান বলেছিলেন, আমার সুরমা নদীর উপর সিলেটে একটা ব্রিজ নাই আর কেরানীগঞ্জে ৩টা ব্রিজ করতে হইব, এটা সম্ভব না ম্যাডাম। তখন দেশনেত্রী বেগম খালেদা মিটিংয়ে বলেছিলেন, আমানকে যেটা চায় আমান সেটা আমাকে দিতে হবে। তৎকালীন নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা নিয়ে আমরা শুরু করলাম আন্দোলন এবং যখনই আমরা মাঠে ঘাটে পথে প্রান্তর গ্রামে গঞ্জে যাচ্ছি সেখানেই শুনতে পাচ্ছি খালেদা জিয়ার কামান আমানুল্লাহ আমান। এটা আমি নিজের কানে শুনে আমি অবাক হয়েছি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি সেই সারা জাগানো 90-এর গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতা এবং সাবেক 2বারের প্রতিমন্ত্রী, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আমানুল্লাহ আমান। মিস্টার আমান নির্বাচন করছেন ঢাকা 2 আসনে, যে আসনটি কেরানীগঞ্জ এবং সাভারের একটি অংশ নিয়ে গঠিত। মিস্টার আমান, এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রথমে আপনার বাবার কথা স্মরণ করছি। মেঘমিয়ার সন্তান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জাতীয় নেতৃত্বে কেরানীগঞ্জবাসীর প্রতি আপনার দায়বদ্ধতা কোথায়? আপনারা জানেন, আমি যখন ডাকসুর ভিপি হই এবং ডাকসুর ভিপি 6 জুন হলাম, হওয়ার পরে 91 সালে 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আমাকে 6 মাসের ব্যবধানে, তখন আমি ডাকসুর ভিপি, তখনও জাতীয়তাবাদী ছাত্র দলের কনভেনার আমি। যখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন তোমাকে নির্বাচন করতে হবে, তাই আমি বললাম, ম্যাডাম আমি এখন নির্বাচন করতে চাচ্ছি না, আরো 5 বছর পরে নির্বাচন করতে চাচ্ছি। বললো না, আমাকে বাক স্বীকার করতে হবে, ঢাকা 2 আসনে বাক স্বীকার করতে হবে। সেই অনুযায়ী আমাকে নির্বাচন করতে হয়েছে এবং তার সকল সহযোগিতা নিয়ে নির্বাচন করেছি এবং 91 সালে আমি 32,000 ভোট বেশি পেলাম এবং 4বার আমি এমপি হয়েছি। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি, চতুর্থবার 82,000 ভোট বেশি পেয়েছি। তারা ধারাবাহিকতায় জনগণের সাথে যে আমি ওয়াদা করেছিলাম, জিলজিরা বাবুজার ব্রিজ, ওয়াশপুর বসিলা ব্রিজ, ইটাভাড়া ব্রিজ, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, সকল সেক্টরে, টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ সহ সব সেক্টরে আমরা উন্নয়ন করেছি। এমনকি তখন আমার এরিয়া ছিল না এই আমিনবাজার, সেই আমিনবাজার আমি হাসপাতাল করেছি 20 শয্যা বিশিষ্ট। এমনিভাবে প্রত্যেকটি ভাগুরতায় বিদ্যুৎ দিয়েছিলাম, এভাবে তেঁতুলজোড়ায়ও স্কুল পাকা করেছিলাম। তো সকল জায়গায় ঢাকা 2 আসনে যে কেরানীগঞ্জের 7টি ইউনিয়ন এবং সাভারের 3টি ইউনিয়ন, আমিনবাজার, ভাগুরতা, তেঁতুলজোড়া সহ, আজকে জনগণ প্রত্যাশা করছে যে কেরানীগঞ্জের মতো উন্নয়ন হবে। তারই ফলশ্রুতিতে আজকে ঢাকা 2 আসনের প্রতিটি এলাকার, প্রতিটি মহল্লার, প্রতিটি পাড়ার জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের বক্তব্য একটি, যে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি যে সন্ত্রাস মুক্ত ঢাকা 2 আসন চাই, আমরা মাদক মুক্ত ঢাকা 2 আসন চাই, আমরা চাঁদাবাজ মুক্ত ঢাকা 2 আসন চাই, আমরা ভূমি দখল মুক্ত ঢাকা 2 আসন চাই, সেই লক্ষ্যে জনগণ সাড়া দিয়েছে। অতীতের রেকর্ড ভঙ্গ করে ইনশাল্লাহ এই ঢাকা 2 আসনের জনগণ আমাকে বিপুলভাবে নির্বাচিত করবে ইনশাল্লাহ। একটা কমন স্লোগান আমরা শুনতাম, আমানুল্লাহ আমান, খালেদা জিয়ার কামান। এই কামান কেন বলা হতো আপনাকে? আপনারা জানেন, আমি নিজেও জানি না এই কথাটি কেন হয়েছে, আমি নিজেও জানি না এই কথাটি কেন হয়েছে, কিন্তু পরবর্তী দিনে দেখলাম যে 1990 সালে জিহাদের লাশকে সামনে রেখে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সর্বদলীয় ছাত্রকে গঠন করলাম মাত্র 10 মিনিটের ব্যবধানে ডাকসু ভবনে বসে, তারপরে যে আমরা প্রত্যয় ব্যক্ত করেছিলাম জিহাদের লাশকে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার পাদদেশে নিয়ে এসে শপথ করেছিলাম স্বৈরাচারের সাথে পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না, তখন ডাকসুর ভিপ হিসাবে আমি শপথ গ্রহণ করেছিলাম এবং পরবর্তীতে আমরা নিজেরাই ছাত্ররা 22টি ছাত্র সংগঠনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্রৈক্য ঘোষণা করলাম আগামীকাল হরতাল, এবং সেই হরতালের দিন আমরা আহত হলাম। আহত হওয়ার পরে সারা দেশে উত্তপ্ত হয়ে গেল এবং আন্দোলন শুরু হলো এবং সেখান থেকে আন্দোলন বেগবান হলো। তৎকালীন নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা নিয়ে আমরা শুরু করলাম আন্দোলন এবং যখনই আমরা মাঠে ঘাটে পথে প্রান্তর গ্রামে গঞ্জে যাচ্ছি সেখানেই শুনতে পাচ্ছি খালেদা জিয়ার কামান আমানুল্লাহ আমান। এটা আমি নিজের কানে শুনে আমি অবাক হয়েছি, কিন্তু তাদের স্লোগান ছিল, বক্তব্য ছিল, কথা ছিল, এই বেগম খালেদা জিয়া যে ডাকসু নির্বাচনে আমান খোকনকে
যে নমিনেশন দিয়েছিলেন তাদের নেতৃত্বে আজকে আন্দোলন হচ্ছে, আন্দোলন হবে, এটাকে আগায় নেওয়ার জন্যই আমার মনে হয় সারা দেশের ছাত্র সমাজ তখন এই স্লোগানটি দিয়েছিলেন। ঢাকা 2 আসনে আপনার প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী, একজন জামাত ইসলামের আর একজন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের। কাকে বেশি প্রতিদ্বন্দ্বী মনে হয়, কিংবা আদৌ কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে আপনার আসনে? আপনার কাছে কি মনে হয়, আপনার ভোটারদের কাছে কি ফিডব্যাক পাচ্ছেন? কেরানীগঞ্জ তথা সাভারের 3 ইউনিয়ন নিয়ে যে ঢাকা 2 আসনের জনগণ আমাকে 4 বার নির্বাচিত করেছেন, সেই ফলশ্রুতিতে যে ওয়াদা আমি করেছিলাম, আমার ওয়াদা আমি পূরণ করেছিলাম জনগণের প্রত্যাশা অনুযায়ী। আজকে আমার বিশ্বাস এবং জনগণ যেভাবে সাড়া দিয়েছেন, অতীতের রেকর্ড ভঙ্গ করে ঢাকা 2 আসনের জনগণ আমাকে ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত করবেন এবং তাদের প্রত্যাশা আমি পূরণ করবো ইনশাল্লাহ। বিগত 4টা নির্বাচনে আপনাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এই যে 4টা নির্বাচন পর যখন আপনি আপনার নিজ এলাকায় ক্যাম্পেইন করছেন, অনুভূতিটা কেমন লাগছে? আসলে আমি 2017 সাল থেকে যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা রত ছিলাম, আমাকে 17 বছরে 11 বার জেলে যেতে হয়েছে। এই 11 বার জেলে গিয়ে আমি ঢাকার এই 2 আসনের জনগণের সাথে ততটা যোগাযোগ করতে পারিনি, কারণ বেশি সময় আমাকে জেলে থাকতে হয়েছে এবং পরবর্তীতে আমাকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। এবং ফ্যাসিস্ট সরকার আজকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আজকে নির্বাচন দিয়েছেন, তারা আন্তরিক। এই নির্বাচনের মধ্য দিয়ে আজকে জনগণের কাছে গিয়ে আমি যে সাড়াটি পাচ্ছি, তাদের একটি বক্তব্য, 1991 সাল থেকে যে আমানকে আমরা গড়ে তুলেছি, সে আমান আবার আমাদের মাঝে এমপি হবে এবং এই ঢাকা 2 আসনের উন্নয়ন করবে প্রত্যাশা নিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। ভবিষ্যতে আপনার চ্যালেঞ্জগুলো কি কি? আমি যে কথাটি উল্লেখ করতে চাই, এই ঢাকা 2 আসনের জনগণের যে প্রত্যাশা, সন্ত্রাস মুক্ত ঢাকা 2 আসন করার আমার যে অঙ্গীকার, মাদক মুক্ত ঢাকা 2 আসন করার অঙ্গীকার এবং ভূমি দখল মুক্ত করার যে অঙ্গীকার, মাদক মুক্ত করার যে অঙ্গীকার, এই অঙ্গীকারগুলি নিয়ে আমি এগোচ্ছি এবং এটি আমি মনে করি ইনশাল্লাহ আমরা, এটা চ্যালেঞ্জ হবে না, কিন্তু সফলতা ভগবান জনগণের স্বার্থে জনগণের সেবায় নিয়োজিত থাকবো। আপনার বয়স এখন 60-এর উপরে, 63 প্রায়। এই প্রতিদিন কত কিলোমিটার আপনি হাঁটছেন? আমি আসলে গত পরশুদিন আমার শুরু হয়েছে গণসংযোগ, কারণ প্রচার শুরু হওয়ার পরেই আমি প্রচার শুরু করেছি নিয়ম অনুযায়ী, নির্বাচনের আইন অনুযায়ী, বিধি অনুযায়ী এবং নির্বাচন কমিশনের আচরণ বিধি অনুযায়ী। আমি প্রথম দিন 7 কিলোমিটার হেঁটেছি, এরপরে গতকাল হেঁটেছি 11 কিলোমিটার। আজকে তো দেখছেনই, নিজেই ছিলেন, হাঁটছি। আল্লাহ হাঁটাচ্ছে, আল্লাহ সুস্থ রাখছে, আল্লাহ সুস্থ রাখবে। ইনশাল্লাহ হেঁটে যাব, জনগণের জন্য যাব, জনগণের দৌড় গোড়ায় যাব, তাদের সাথে দেখা করতে যাব, তাদের সেবা করার জন্য যে প্রত্যয়, নিজ চোখে দেখছি কোথায় কি সমস্যা। নির্বাচিত হলে, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, জনগণের পরামর্শ নিয়ে এই কাজগুলি আমি করবো ইনশাল্লাহ। আমার সাংবাদিকতার জীবনে অভিজ্ঞতা আছে যে আপনার এলাকায় হযরতপুরে মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের উদ্বোধন করতে গিয়েছিলেন আজকের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তার রাজনৈতিক অভিষেকটা বলা হয় সেখান থেকে হয়েছিল। আজ তিনি দলের শীর্ষ নেতা, তাকে নিয়ে আপনার অনুভূতি কি? আপনারা জানেন, যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছিলেন আজকের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেদিন সিনিয়র যুগ্ম মহাসচিব হওয়ার পরে সকলেই তাকে বলেছিলেন যে আগে বগুড়া যান, কিন্তু তিনি বলেছিলেন না, আমি কেরানীগঞ্জ প্রোগ্রাম দিয়ে দিয়েছি। এর মধ্যে আমাকে সিনিয়র যুগ্ম মহাসচিব বানিয়েছেন। তারপরেও আমার যে প্রতিশ্রুতি, আমার যে ওয়াদা, যে আমি তারিখ দিয়েছি, সেই তারিখ অনুযায়ী কেরানীগঞ্জেই ঢাকা 2 আসনেই আমি প্রথমে যাব এবং সেই অনুযায়ী তিনি গিয়েছিলেন। প্রথমে উনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হওয়ার পরে এবং পরবর্তীতে জিয়াউর রহমান কলেজ তিনি ফাউন্ডেশন দিয়েছিলেন, উন্নয়নে আমাকে অনেক সহযোগিতা করেছেন। এবং আমি আজকে মনে করতে চাই, স্মরণ করতে চাই, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঢাকা 2 আসনের জন্য যে উন্নয়ন চেয়েছি সেটাই তিনি দিয়েছেন এবং কোনো কিছুর মধ্যে আমাকে মানা করেননি। একটা ঘটনা আমার উল্লেখযোগ্য, সেটা হলো একনেকের মিটিংয়ে অর্থমন্ত্রী জনাব সাইবুর রহমান বলেছিলেন, আমার সুরমা নদীর উপর সিলেটে একটা ব্রিজ নাই আর কেরানীগঞ্জে 3টা ব্রিজ করতে হইব, এটা সম্ভব না ম্যাডাম। তখন দেশনেত্রী বেগম খালেদা মিটিংয়ে বলেছিলেন, আমানকে যেটা চায় আমান সেটা আমাকে দিতে হবে। আমার প্রত্যাশা, আমার বিশ্বাস, যেমনি ভাবে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে জনাব তারেক রহমান কেরানীগঞ্জে প্রথম গিয়েছিলেন, আজকে বিএনপির চেয়ারম্যান ইনশাল্লাহ আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হয়েও তিনি কেরানীগঞ্জে আসবেন এবং কেরানীগঞ্জ জনগণের প্রত্যাশা অনুযায়ী ইনশাল্লাহ আমরা কেরানীগঞ্জ জনগণের পক্ষ থেকে, ঢাকা 2 আসনের পক্ষ থেকে, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলিয়ার পক্ষ থেকে যা চাবো আমাদের মাননীয় আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটা দিবেন ইনশাল্লাহ। আপনি আপনার সন্তান ব্যারিস্টার অমিকে গড়ে তুলেছিলেন এবং এই নির্বাচনের জন্য মোটামুটি তার একটা ফিল্ড ওয়ার্কও আমরা করতে দেখেছি, কিন্তু বিএনপি তো আপনাকে নমিনেশন দিল, আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন। এটা কি আপনার কি মনে হয় যে আপনার বয়স এখন 63, এটা কি আপনার শেষ নির্বাচন নাকি ভবিষ্যতে আরো কন্টিনিউ করবেন ছেলেকে, নাকি ছেলের হাতে ভবিষ্যতে আপনি নেতৃত্ব দিয়ে দিবেন? আপনারা জানেন, একটি ব্যক্তিগত কথা আমার উল্লেখ করতে হয়। যখন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি লন্ডনে কিংস স্টোন ইউনিভার্সিটিতে তিনি যখন গ্রাজুয়েশন নিচ্ছিলেন, ওই সময় আমি জেল থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম লন্ডনে। যাওয়ার পরে আমার পুরো ফ্যামিলি, তখনকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমানের বাসভবনে আমি গিয়েছিলাম পুরো ফ্যামিলি সহ। সেদিন জনাব তারেক রহমান, তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, এই ব্যারিস্টার অমির বুকে একটি থাপ্পড় দিয়ে বলেছিলেন, এই ফিউচার পলিটিশিয়ান। তো যখন আমাকে ইলেকশন করতে দিল না 18-তে, তখন আমাকে তিনি জিজ্ঞেস করলেন লন্ডন থেকে, সেই ফিউচার পলিটিশিয়ানের কি 25 বছর হয়েছে? আমি বলেছি হয়েছে। ঠিক আছে, অমি নির্বাচন করবে কেরানীগঞ্জ, ঢাকা 2 আসন থেকে, আমিনবাজার, তেঁতুলিয়া, ভাকুরতা থেকে। সে অনুযায়ী তাকে দেওয়া হয়েছিল। 18 সালে নির্বাচন করেছে, কিন্তু সেদিন আপনারা দেখেছেন দিনের ভোট রাতে হয়েছে, কোনো নির্বাচন হয়নি। 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আজকে যে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হচ্ছে, এই নির্বাচনে ব্যারিস্টার অমিরই করার কথা ছিল, কিন্তু দলের সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছে এবার আমি করি, পরবর্তীতে ব্যারিস্টার আমি করবো ইনশাল্লাহ। সেই অনুযায়ী আমি নির্বাচন করছি আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী। তা আমরা কি বলতে পারি যে স্বেচ্ছা এটা আপনার শেষ নির্বাচন? আমি, জানেন, বয়স হয়েছে, 2 বার মন্ত্রী হয়েছি, 4 বার এমপি হয়েছি, এবার যদি আল্লাহ করে এমপি হব এবং পরবর্তীতে দল যে সিদ্ধান্ত নেবে, আমাদের মাননীয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন যখন যে সময়, সেটাই আমরা পালন করব ইনশাআল্লাহ। সেখানে আমাকে যদি বলে আমি করব, ব্যারিস্টার অমি যদি বলে অমি করবে, ওনার সিদ্ধান্ত অনুযায়ী হবে ইনশাআল্লাহ। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আপনারা জানেন, এনটিভি শত প্রতিকূলতার মধ্যেও, তারা শত নির্যাতন নিপীড়নের মধ্যেও, এবং তাদের যে ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং চেয়ারম্যান অনেক নির্যাতন ভোগ করেও আজকে এনটিভি তার স্বস্থানে রয়েছে এবং সাহসিকতার সাথে আগামীর যে এনটিভি সাহসিকতার সাথে তাদের ভূমিকা পালন করেছে। এই জন্য এনটিভি পরিবার আগামী দিনও পালন করবে এবং তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এনটিভি পরিবারের সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।